সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক সমুক বিজ্ঞান, এগুলো লেখা আসে গণমাধ্যম। লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রে যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়। যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে, আবার হুইল চেয়ারে বাইরেতে বাইরেতে আবার সাংবাদিকদেরকে ডাকে। এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে, এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে। কথা বলেছি, এবং এই অসঙ্গতির জায়গায় যে সেবা থেকে এই দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয় বলে আমরা মনে করি, তার ভিতরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা খাত। কিন্তু আমরা যারা লম্বা সময় দেশের বাইরে থেকেছি এবং যে কারণে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের নাগরিকরা একটা উন্নত বিশ্বে গেলে পরে ফিরতে চান না, তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্যসেবা খাত। যে আপনি জানছেন যে আপনি অসুস্থ হলে কাকে ডাকবেন, কোন নাম্বারে ফোন দিবেন, কত মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে, ডাক্তার আপনাকে কি কি সেবা দেবেন, সেবা না পেলে আপনি কিভাবে অভিযোগ করবেন রাষ্ট্রের ব্যাপারে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের বিপক্ষে আপনি কি করতে পারবেন না করবেন, পুরো জিনিসটা একটা ফরম্যাটেড ওয়েতে বলে দেওয়া আছে। তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট, এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে ইয়ারলি প্ল্যান করা হয়, ইয়ারলি প্ল্যানের মিনিমাম 10 to 12% স্বাস্থ্যসেবা খাতে রাখা দরকার ছিল, কিন্তু এটা আমরা কখনোই 2, 3, 4 এর বেশি দেখতে পাচ্ছি না। একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয়, আগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে জিডিপি ন্যূনতম 5 to 7% হচ্ছে আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা উচিত। এবং উন্নত বিশ্বগুলোতে আমরা দেখেছি ব্রিটেন সহ বেশ কিছু দেশে এটা বরাদ্দের প্রায় 10%, 12% ছাড়িয়ে যায় তাদের জিডিপি। তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত 53 বছর ধরে, তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন, তারপরে হচ্ছে সদিচ্ছা, তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হর্তাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, সেটাও গণমাধ্যমে নিউজ হয়। এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা আছেন, সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক সমুক বিজ্ঞান, এগুলো লেখা আসে গণমাধ্যম। লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রে যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়। যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে, আবার হুইল চেয়ারে বাইরেতে বাইরেতে আবার সাংবাদিকদেরকে ডাকে। এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে, এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে। সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথে যাবে, লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না। আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি, আমি তো কোনোদিন শুনি নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন, রাজার ছেলেও জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন, এরকম শুনি নাই কখনো। মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ দায়িত্বে ছিলেন, ওনার একটা খুব মেজর অপারেশনের প্রয়োজন ছিল, আমি তো ডাক্তারি টার্মটা ভুলে গেছি। তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই, করা যাবে না। এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে, তা না হলে জার্মানিতে যেতে হবে। তো মাহাথির মোহাম্মদ এটা শুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না। উনি রাষ্ট্রকে, ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী 2 সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা। যত টাকা লাগে, যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে, সেগুলো নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না, আমার মতো এই রোগের চিকিৎসা আরো যাদের করতে হবে নাগরিকদের, তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে। অতএব এই হচ্ছে স্টেটসম্যানশিপ, যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে, গাটস লাগে, এটা 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই। এবং না হওয়ার কারণে কি হয়েছে, আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রে চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে। এটাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য।
যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো, এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো, তাহলে তারা এই দেশে মরতো, গ্রামে মরতো, রাস্তায় মরতো, প্লেনে হেলিকপ্টারে করে আরেক দেশে মরতো না। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএনএর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হতো না। এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক। আপনাদের এর আগের এই 42 ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন, আমি আপনাদের কাগজপত্র পড়েছি, আপনাদের দাবি দাওয়াগুলো আমি এর আগে পড়েছি। এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি, এত ন্যূনতম লেভেলের যৌক্তিক যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না। যে একটা বিসিএস এ 2000 ডক্টর অলরেডি পাস করে ফেলছে, মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, তাকে কেন আবার 43, 44, 45 এর নাটকে অংশগ্রহণ করতে হবে? মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন? মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না? আপনার যখন এটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন, আপনি শুধু প্রসেস ফলো করেন। আপনি 6 মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন, 3 মাস পরেরটাতে নেন, 9 মাসের পরেরটাতে নেন। আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন? ওয়াই? এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন, বর্তমান উপদেষ্টা সহ, ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছে ট্রিটমেন্ট নিতে, এবং আমি সেটারও সমালোচনা করেছি। আমি নিজে সরকারি হাসপাতালে যাই, বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না। এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি প্র্যাকটিসটা করি। এবং গত 2 সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি 3 ঘন্টা ডাক্তার দেখায় আসছি, অপেক্ষা করে এখানে সেখানে 200 টাকা 400 টাকা ব্যাংকে জমা দিয়ে আমি টেস্ট করে আসছি। আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, হত্যাকর্তা, অমুকের পোলা তমুকের পোলা, অমুক রাজবংশের রাজপুত্র, সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে। দেখেন আমার চিকিৎসা ব্যবস্থা চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া এলাও করবেন, ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হতে দেবে না, কারণ ওইটা বিশ্বাসই করে না। এবং সেই কারণে কি হচ্ছে দেখেন, আমার মধ্যবিত্ত কি করে, সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর করে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে, সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে। এবং দেখবেন বাংলাদেশের রোগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে, ডেফিসিট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কোনো কারণ নাই। বাংলাদেশের 99% মানুষ এখানে চিকিৎসা নেয়, এখানেই বাঁচে, এখানেই মরে, সব তো এখানেই হয়, কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না। এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কেন? বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে দেখবেন, পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল, পরিকল্পিতভাবে রিপোর্ট করে। আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন 10টা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয়। আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না? আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স পড়েছি, ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে, হাজার হাজার মামলা হয় প্রতি বছর। এনএইচএস কে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেশন দিতে হয়। কই আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে অমুক চিকিৎসার কারণে মারা গেছে। আপনি এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বুঝেন? সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে, একটা রোগী মারা যাইতেই পারে। যদি মারা যায়, মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে, যেটা কিভাবে ডিল করবেন আপনি। আপনি একটা পেশেন্টকে ট্রেন করবেন, হাসপাতালের একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এটার বাইরে যদি যান, আপনি হেলথের অম্বাসমেন্ট থাকতে পারে, হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন, ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন। অবজেক্টিভলি সেখানে হোক, মারামারি হইতে হবে কেন? এবং মারামারিটা কোন লেভেলের দেখেন, এই মানে এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন। গত কয়েকদিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে, সেখানে একটা ছেলে মারা গেছে। ওই মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে, ডেঙ্গুতে, জ্বরে, হোয়াটএভার, তারা প্রতিবাদ করতে আসছে। প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে 5 লাখ 10 লাখ টাকা দিচ্ছে, দিয়ে পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে। তো পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে, পরে 2 কলেজ একসাথে হয়ে গেছে, আর 35 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে এসে মিছিল করছে। কি একটা বিশাল
নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে, বিশ্ব বিজয় করবে। বাংলাদেশে এখানে মানে বিজয়, কে বিজয়ী হবে, এই মুকুটটা কার গলায় যাবে? একজন মারা গেছে, সেই মারামারিকে কেন্দ্র করে 3টা 4টা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে। কি মোল্লা কলেজ একটা শুনলাম, তার প্রিন্সিপাল বলেছে 60 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। বাকি 2টা কলেজের কথা আমি সরকারি কলেজের জন্য একটু আলোচনা করে নাই, ওই হাসপাতালটা। তাহলে এটা করতে হচ্ছে কেন? কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই।